أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين আজকের এই হৃদয় বিদারক এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে শুরু করছি। শুরুতে আমি সালাম জানাচ্ছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্ডির প্রতি। আমি আজকে স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই হৃদয় বিদারক এই দিনে 2016 সালে যে দুজন ভাই শহীদ হয়েছেন, শহীদ রুবেল এবং শহীদ খোকন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনটির প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। এদেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির বিস্তারে টাঙ্গাইলের পন্নী পরিবারের অবদানের কথা আপনারা নিশ্চয়ই জানেন। 1995 সালে এই আন্দোলনটি প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ইসলামের প্রকৃত শিক্ষা প্রসারের মাধ্যমে, ইসলামের প্রকৃত আদর্শ প্রসারের মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায়, অশান্তি, অবিচার, জুলুম, রক্তপাত, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব, অপরাজনীতি ইত্যাদির বিরুদ্ধে একটা গণজাগরণ, গণসচেতনতা সৃষ্টি করা। এই আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের উপরে তথা তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করে একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা। আন্দোলনের শুরু থেকেই আমরা 5 দফা কর্মসূচি রাসূলুল্লাহর একটা হাদিস থেকে আমরা ঠিক করেছি। সেটা হচ্ছে, তোমরা ঐক্যবদ্ধ হও। রাসূল বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, একজন নেতার আদেশ শোনো, নেতার আদেশ পালন করো, হিজরত করো, জিহাদ করো। এই 5 দফা কর্মসূচি অনুসরণ করে আমরা কতগুলি সুস্পষ্ট নীতিমালা মেনে নিয়ে আজকে 30 বছর থেকে যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এটা আমাদের একটা আদর্শিক লড়াই, একটা আইডিওলজিক্যাল ওয়ার। নীতিমালার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আমাদের কোনো সদস্য রাজনীতিতে, প্রচলিত কোনো রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। আমাদের কোনো সদস্য কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবে না। আমাদের কোনো সদস্য ইসলামের কাজ করে তথা দ্বীনের বয়ান দিয়ে দ্বীনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবে না। এবং আমাদের সমস্ত কার্যক্রম হবে প্রকাশ্য, দ্বীনের আলোর মতো পরিষ্কার। সমাজের অবস্থিত বসবাসরত সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের আন্দোলনের কাজ। 30 বছর থেকে কোনো আইন ভঙ্গ করার রেকর্ড হিজবুত তাওহীদের নেই। বিগত সরকারের সময়ও আমাদের বিরুদ্ধে প্রচুর মামলা দেওয়া হয়েছে, অন্তত 500 থেকে 600 মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার সদস্য অবর্ণনীয় কষ্ট করেছেন, জেল খেটেছেন, কিন্তু প্রত্যেকটা মামলায় আমরা খালাসপ্রাপ্ত হয়েছি অথবা মামলা উইথড্র হয়েছে। অর্থাৎ একটা মামলাতেও হিজবুত তাওহীদ আন্দোলনকে দোষী সাব্যস্ত করতে পারে নাই। তাহলে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেশের আইন মান্য করে এই আন্দোলনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, যে কোনো আদর্শিক বক্তব্য বা যে কোনো সংগঠন করা, এটা বাংলাদেশের আইনে এটা আমার একটা সাংবিধানিক অধিকার, এটা মানুষ হিসাবে আমার মানবাধিকার। জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটা আমার বাক স্বাধীনতা। আমার এই বাক স্বাধীনতা, এই মানবাধিকার, এই সাংবিধানিক অধিকার, এই অধিকারে এটা স্বীকৃত জাতীয় এবং আন্তর্জাতিক আইনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, আমরা সারা বাংলাদেশে বহু জায়গায় একটা চিহ্নিত উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, একেবারেই তারা চিহ্নিত, আমরা এদের নাম ধরে ধরে সরকারের কাছে আমরা অভিযোগ করেছি, দলিল প্রমাণ সহ
অনলাইনে এবং অফলাইনে তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা গুজব রটনা করে যাচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিচ্ছে, সাধারণ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনা ঈমানকে হাইজ্যাক করে নিয়ে তারা জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। এই উগ্রবাদী গোষ্ঠীর এই ধারাবাহিক হামলার অংশ হিসাবে 2016 সালে আজকের এই দিনে, যে দিনটাকে স্মরণ করে আমরা এখানে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, সঙ্গত কারণে আমরা আজকে এই দিনটাকে নির্বাচিত করেছি। এই জন্যে এটা হলো ঘটনাস্থল, এখানেই ঘটনাটা ঘটেছে। আমি শুরুতেই আমাদের নোয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, এখানে সিনিয়র অনেক সাংবাদিকও এসেছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পবিত্র রমজান মাসের এই দিনে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর যাজা দিক, এর বিনিময় দিক, আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার কথাটি শুনুন। আমরা আসলে এখানে কি হয়েছে আমি সংক্ষেপে সেটা বলার চেষ্টা করব। 2016 সালে ঘটনার যে পটভূমি, এই পটভূমি কিভাবে রচিত হলো। আমি ফেব্রুয়ারি মাসের 24 তারিখে চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে আমি একটি সমাবেশ করেছিলাম। এই সমাবেশ আমাদের নোয়াখালী জেলার এসপি অফিস থেকে অনুমোদিত। এখানে এলাকার গণ্যমান্য প্রায় 1000-এর উপরে মানুষ আমার এই সমাবেশে উপস্থিত ছিলেন। আমি সমাবেশ করে 3 দিন বাড়িতে ছিলাম। তো বাড়িতে থাকার পরে আমার আব্বাকে আমি বললাম যে আমাদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, একটা কাজ করেন, আমাদের নিজস্ব জমিতে আমরা একটা মসজিদ নির্মাণ করি। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা কি। তো তিনি মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু করলেন। আমি ঢাকায় চলে গেলাম। এটা 16 সালের আপনার মার্চ মাসের যে ঘটনা, মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে 1 তারিখ 2 তারিখ থেকে। তো এখানে জায়গা ঠিক করা হচ্ছে, আপনার গর্ত খোঁড়া হচ্ছে, ইট বালি আনা হচ্ছে, রড সিমেন্ট আনা হচ্ছে। তাই আমাদের এই প্রতিপক্ষরা, শত্রুরা, তারা পাশ দিয়ে যাচ্ছে। আপনার এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের রাস্তা। তারও আগের থেকে এখানে 5 ওয়াক্ত নামাজ হতো। আমরা একটা টিনের মতো শেড দিয়ে আজান দেওয়া হচ্ছে, বড় মাইক গাছের মধ্যে মাইক বাঁধিয়ে 5 ওয়াক্ত আজান চলছে। আজান হচ্ছে, সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে এই জায়গাটা একটা মসজিদের জায়গা, এখানে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আগের থেকেই। তখনও মসজিদ নির্মাণ শুরু হয়নি। আচ্ছা, কিন্তু আমরা হতবাক হয়ে গেলাম। আপনি দেখেন, গত 2 বছরে ইন্টারিম গেল, প্রায় 18 মাস, নির্বাচন হলো 1 মাস হতে চললো। আমরা ধরতে পারি বেশ কম 2 বছরের কাছাকাছি, 2 বছর হবে না। এই 2 বছরে মব সন্ত্রাসে 300 মানুষ খুন হয়েছে, গত 3 দিন আগের পত্রিকার রিপোর্ট। এই 2 বছর মাত্র। কিন্তু মবের রাজত্ব বাংলাদেশে অনেক আগে থেকে শুরু হয়েছে, এটা নতুন না। মবটা কি? মবের একেবারে সংজ্ঞা যারা দিয়েছেন তারা জানেন, একটা উগ্রবাদী গোষ্ঠী বেআইনি জনতাকে একত্রিত করে, যেটাকে সংবিধানের ভাষা বলে ইলিগেল অ্যাসেম্বলি, বেআইনি জনতাকে একত্রিত করে একটা ত্রাস সৃষ্টি করে একটা অরাজকতা সৃষ্টি করা। এসব মবের উদ্দেশ্য হচ্ছে আইনের দৃষ্টিতে যেন কেউ দায় দায়িত্ব নেওয়া না লাগে, যেন কারো গায়ে আইনের আওতা যেন না আসতে হয়, আড়াল হতে পারে, মুখোশের আড়াল হতে পারে গণপিটুনি, গণরোষ, গণহামলা, এলাকাবাসী ইত্যাদি পরিভাষার আড়ালে তারা নিজেদেরকে লুকাতে পারে। এই জন্যেই মব সৃষ্টি করা হয়। এটা হলো মবের মূল উদ্দেশ্য, যেন সরাসরি আমাকে দায়ী করতে না পারে। কে করেছে? গ্রামবাসী। কে করেছে? জনতা। কি হয়েছে? গণপিটুনি। এই যে কথাগুলা, আপনারা জানেন যে ইউরোপে একসময় রাস্তায় রাস্তায় মানুষ খুন করতো, বিশেষ করে আফ্রিকান কালো মানুষদেরকে। একটা শব্দ তারা ব্যবহার করতো, লিঞ্চিং। লিঞ্চিং কথাটা থেকে আমাদের এই মবের সাথে সাংঘাতিক মিল আছে। অর্থাৎ কিছু মানুষকে পিটিয়ে মেরে ফেলতো, কোনো বিচার নাই। কেন মারলা? ভালো লাগে না, মেরে ফেলছি, কথা শেষ। অথচ আজকের এই স্বাধীন বাংলাদেশে, যেখানে আইনের শাসন বলবৎ করার কথা, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবল করার জন্য প্রতিনিয়ত সবাই কথা বলেন, গণমাধ্যম সবাই কথা বলেন, সেখানে আমি আমার বাড়িতে এইভাবে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার আমরা হয়েছি। 10 বছর হয়ে গেল এই ঘটনার আজ পর্যন্ত কোনো বিচার কার্যক্রম শুরুই হয় নাই। তারপরে ঘটনা কি হয়েছে আমি মামলার কিছু আনছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি একটু ধারাবাহিক বিষয়টা বলছি,
তখন বুঝতে সুবিধা হবে। তারা কি করলো, 10 তারিখ আমার কাছে খবর গেল যে এখানে তো তারা মসজিদে মসজিদে প্রচার চালাচ্ছে, আপনারা নাকি এখানে গির্জা বানাচ্ছেন। সূত্র খেয়াল করেন, আপনারা নাকি এখানে গির্জা বানাচ্ছেন, এটা গির্জা, এখানে মানে মূর্তি পূজা করা হবে, এখানে যীশু খ্রিস্টের বাইবেল পাঠ করা হবে, এখানে মানে রানে সিল দিয়া মানুষদেরকে খ্রিস্টান করা হয়, আরও অনেক আজগবি কথা প্রচার চালানো হয়। আমি ঘটনার ভয়াবহতা অনুধাবন করেছি যে কি হতে পারে। আপনি বলতে পারেন কেন অনুধাবন করেছেন? 9 সালে আমাদের 8টা বাড়িতে আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে। এই যে আপনারা বলবেন তারা 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 কারা, আমার এই কথাগুলো বলতে গেলে অনেক সময় আপনারা ভেইক মানে মানে হাওয়ার উপর কথা হয়ে যাচ্ছে, আপনারা ধরতে পারবেন না তারা কারা। তারা কারা আমার কাছে সব ডকুমেন্ট আছে, ফেসবুকে তাদের আইডিগুলো থেকেও আমি সব ডাউনলোড করে নামিয়েছি। এই এলাকায় যারা চরমনাই করে, চরমনাইয়ের কিছু মুরিদ, 1, 2 হেফাজতের কিছু নেতা স্থানীয়, 3 জামাত শিবিরের কিছু লোক, এই হচ্ছে এটা। আর 16 সালের ঘটনায় আওয়ামী লীগের কিছু সোনাইমুড়ি স্থানীয় নেতৃবৃন্দ জড়িত ছিল, সেটা তথ্য প্রমাণ দলিল সব আছে আমার কাছে। আমার এই বক্তব্য মিডিয়াতে যাচ্ছে, আমরা 10 বছর থেকে সারা বাংলাদেশে এগুলো বলে এসেছি। আমরা কিন্তু আকাশ থেকে নামি নাই, আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রভাবশালী বাসিন্দা। আমার আব্বা 24 বছর এলাকার প্রতিনিধি ছিলেন, সাকসেসফুলি তিনি এলাকার দায়িত্ব পালন করেছেন। এলাকার যত উন্নয়ন কর্মকাণ্ড ম্যাক্সিমাম আমার আব্বার হাতের উপর দিয়ে হয়েছে। কাজেই কারা অর্থ দিয়েছে, কারা অনুপ্রাণিত করেছে, কারা আপনার অপপ্রচার চালিয়েছে, কারা হ্যান্ডবিল রচনা করেছে, এগুলির সমস্ত তথ্য দলিল প্রমাণ আমাদের কাছে আছে। এগুলো ভেইক কথা বলার কোনো মানে নেই, একদম পরিষ্কার হিসাব আমাদের কাছে। তৎকালীন প্রধানমন্ত্রী, এখন যিনি ইন্ডিয়া পালিয়েছেন, ওনার পিএস, আমরা জানতাম উনি পিএস নোয়াখালীর জাহাঙ্গীর। আমি ওনার কাছে আমার ওয়াইফ সহ আমি 3 জনকে পাঠালাম যে এই ঘটনা ঘটতে পারে, আমরা আশঙ্কা করছি আমার বাড়ি হামলা হয়ে এখানে একটা অরাজকতা হতে পারে, মানুষ খুন হতে পারে, আপনি বিষয়গুলো স্টেপ নিন। আমরা সাথে সাথে আগের দিন এসপি অফিসে আমরা একটা আশঙ্কা করে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবং থানায় আমরা জিডি করেছি। এখন বলেন আইনি প্রক্রিয়া আমরা কোনটা আর বাদ রেখেছি? আমরা কোনোটা বাদ রাখিনি। আমরা এসপির কাছে গেলাম, আমরা টিএনউর কাছে গেলাম, আমরা ওসি, তৎকালীন ওসি ছিলেন হানিফুল ইসলাম, এখন উনি কোথায় আছেন জানি না, হানিফুল ইসলাম, ওনারও ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশন না থাকলেও ওনার ঘটনার সম্পর্কে ওনাকে জানানোর পরেও উনি কোন অপশক্তির ইন্ধনে সেদিন তিনি সাইলেন্ট ছিলেন আমরা জানি না। গেলাম, তারপরে আমি দেখলাম যে এনারা কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। তখন প্রধানমন্ত্রী কার্যালয়ে গেলাম, আর কোথায় যেতে পারি আমরা? আইজি অফিসের কাছে গেলাম, কোথায় যেতে পারি বাংলাদেশে আর আমরা? তখন তৎকালীন প্রধানমন্ত্রীর পিএস জাহাঙ্গীর উনি উত্তেজিত হয়ে বলেন কি, আপনারা খামোখা ভয় পাচ্ছেন, এত ভয় পাইলে দল করেন কেন? উনি টেলিফোন করলেন থানার ওসিরে, উত্তেজিত কি গালাগালি করলেন আমি জানি না, উল্টাপাল্টা কি বললেন, কার্যকরী কিছুই হয় নাই। অথচ কিছুই না, আগের দিন পুরো একটা পুলিশ এসেও যদি বলতো যে এখানে আপনারা কোনো গন্ডগোল করবেন না, 144 জারি করা হবে ইত্যাদি ইত্যাদি, প্রশাসন একটু হস্তক্ষেপ করলে হতো। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মোমিনুল হক বাকের সাহেব, এমপি ছিলেন ইব্রাহিম সাহেব। আমরা কারোর নাম বলার সময় কাউকে অশ্রদ্ধা করতে শিখি নাই, আমরা শ্রদ্ধাই করতে চাচ্ছি আজকে। কিন্তু আমি বলতে চাই তাদের নিষ্ক্রিয়তা এবং সন্ত্রাসীরা তাদের সঙ্গে বারবার এই বিষয়গুলি যোগাযোগ করেছেন। তারা এই কথাটুকু বললেই হয়তো যে তোমরা নুরুল হক মেম্বারের বাড়ির দিকে যাবা না, তোমাদের অধিকার নাই। তারা তাদের বাড়িতে মসজিদ বানাচ্ছে, গির্জা বানাচ্ছে নাকি মন্দির বানাচ্ছে না মসজিদ বানাচ্ছে, সেটা ফর দ্য টাইম বিং, সময় হলেও তো প্রকাশিত হয়ে যাবে। এটা তো অপ্রকাশিত জিনিস না, বগলের নিচে রাখার ব্যাপার না। এখানে গির্জা না মসজিদ কয়েকদিন পরেই তো প্রকাশিত হবে, তখন আমরা বলতে পারবো। স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে কেউ যদি গির্জাও বানায়, তোমরা কি বাধা দিতে পারো? তাহলে ধর্মীয় স্বাধীনতা কাকে বলে? ফ্রিডম অফ স্পিচ কাকে বলে? আমরা বিভিন্ন জায়গায় গেলাম, কোনো লাভ হলো না। যথাসময় শুরু হয়ে গেল, সকাল 10টা থেকে হামলা, মিছিল করতে করতে আসলো বিভিন্ন জায়গা থেকে। তারা মসজিদে হ্যান্ডবিল ছাপিয়ে দিয়ে তারা অপপ্রচার চালিয়েছে যে এখানে গির্জা হচ্ছে। মিছিলের স্লোগান হচ্ছে খ্রিস্টান মারো গির্জা ভাঙো, এই হলো স্লোগান, খ্রিস্টান মারো গির্জা ভাঙো। কোনো কথা নাই, রাস্তায় মানুষ যাচ্ছে, ঢাকাগামী বাস দাঁড় করিয়ে দিয়ে বাজার থেকে লোকজন নামানো হলো।
হাজার হাজার মানুষকে বিভিন্ন দিক থেকে লেলিয়ে দেওয়া হলো। প্রথমে হাজার হাজার পাথর বৃষ্টি শুরু হলো। আমাদের এখানে যারা মসজিদ নির্মাণ করতে এসেছেন, আমাদের বাড়ির সদস্য যারা আছেন, আশেপাশের সদস্য যারা আছেন, নারী পুরুষ শিশু সব মিলিয়ে 114 জন লোক এই বাড়িতে অবস্থান করছিলেন আশেপাশে। কারণ এই গ্রামে আমাদের শত শত লোক আছে, আপনারা জানেন, 114 জন লোক। আশেপাশে যেমন লক্ষ্মীপুর থেকে কিছু সদস্য আসছেন, আমাদের নোয়াখালী সদরের, আর হলো আপনার চাঁদপুর থেকে কিছু আসছেন মসজিদ নির্মাণ করার জন্য। প্রথমে আমাদের লোকেরা প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না। হাজার হাজার উন্মত্ত জনতার সামনে তারা প্রথমে মসজিদটাকে একটা মাটির সঙ্গে গড়িয়ে দিল। সেখানে যে ইটগুলা ছিল, ইটগুলো দিয়ে হাজার হাজার ইট, আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো, এই ভিডিও হয়তো বা আপনারা ইতিমধ্যে দেখেছেন বারবার, তারা বাড়িতে নিক্ষেপ করলো। 2 জন সদস্য, ইব্রাহিম রুবেল, সুলাইমান খোকন, ওরা ছিল ওখানে দাঁড়ানো। এই যে এই রাস্তার সামনে এই বাড়িটার এটা আমাদের বাড়ি, এটা ছিল উঠানের মধ্যখানে ছিল এই বাড়িটা। বাড়িগুলোর সামনে 18টা 17টা মোটরসাইকেল ওখানে ছিল। আর এই যে এই বাড়িটা, এটা হলো আমার চাচার বাড়ি। এই যে সামনে সোবান মিয়া কি আছে এখানে, এনার বাড়ির সামনে এই 2টা ছেলে ছিল, একটু 100 গজ দূরে। ওদেরকে প্রথমে পাথর দিয়ে ওদের মাথা হিট করলো, ওরা পড়ে গেল, ওদেরকে ধরে জবাই করে দিল। একদম গরু জবাই করার ছুরি দিয়ে জবাই করে দিল। জবাই করে দিয়ে তাদের চোখ তুলে নিল, তাদের হাত পা কেটে দিল। হাত পা কেটে দিয়ে তাদেরকে উলঙ্গ করে তাদের একেবারে সমস্ত শরীরে পেট্রোল ঢেলে দিল। পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালাই দিল। আগুন জ্বালাই দিল কেন? যে এরা নাস্তিক খ্রিস্টান হয়ে গেছে, এদেরকে জ্বালাই ফেলো, এদেরকে মাইরে ফেলো। 2টা লোককে যখন জবাই করলো তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এখানে একটা বটগাছ ছিল, বটগাছের গোড়ায় ছিল বাকের মিয়া, উপস্থিত ছিল আওয়ামী লীগের থানা সভাপতি বাকের, মোমিনুল ইসলাম বাকের। 3 দিন আগে এমপি ইব্রাহিমের কাছে আমি 3 জন লোক পাঠিয়েছি, আমাদের একটা বই নিয়ে পাঠিয়েছি যে ওনাকে বলেন দয়া করে আপনাকে দেখেন শিক্ষিত মানুষ কোন জায়গায় আমাদের ভুল আছে, আমরা তওবা করব। উনি নাকের উপরে বইটা ছুঁড়ে ফেলে দিলেন, ধৈর্যরি মিয়া তোমাদের বই মিয়া। এই জনপ্রতিনিধি সন্ত্রাসীদের কাছে জননেতারা যখন মাথা নত করে, অথবা তোয়াজ করে, অথবা প্রশ্রয় দেয়, অথবা সন্ত্রাসীরা যখন বুঝে যে আইনের শাসন হবে না, আমাকে কেউ কিছু বলবে না, আমি বলি না উনি কাজ করিয়েছেন, কিন্তু যখন সন্ত্রাসীরা বুঝে ওসি কিছু করবে না, এসপি কিছু করবে না, এমপি সাহেব জানে অসুবিধা নাই, আওয়ামী লীগের নেতারা জানে, তখন গভর্নমেন্টে আওয়ামী লীগ, তাদের সরকারি দলের লোকেরা জানে কোনো অসুবিধা নাই, মাইরে ফেলো, কোনো বিচার নাই, কোনো সমস্যা নাই, গণপিটুনির নামে চালাই দেব। এই হচ্ছে ঘটনা। এমপি ইব্রাহিম নাকের উপরে বইটা ছুড়ে দিয়ে বলে ধর মিয়া তোমার বই মিয়া। অথচ উনি ওসিকে বললেই হয়তো যে আপনারা ফোর্স পাঠান, সেখানে কোনো গন্ডগোল হইতে দিবেন না, 144 জারি করেন, কারণ একজন এমপি, ওনার ক্ষমতা আছে। কিছুই করে নাই, কেউ কিছু করে নাই, সবাই এই ঘটনা হতে দিয়েছেন। এটা হোক, হিজবুত তওহীদের সদস্যদেরকে মেরে কেটে এদেশ থেকে বের করে দেখ, আমাদের সায় আছে। ব্যাপারটা কিন্তু এরকম, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আচ্ছা, সেই ঘটনা যখন শুরু হলো, মঈন ছিল বাড়িতে। মঈন আমাকে ফোন দিল, ভাই পরিস্থিতি তো এরকম, তারা তো বোধহয় একটা একটা করে আমাদের সবাইকে হত্যা করবে। তখন আমরা বিভিন্ন দিক থেকে যোগাযোগ করলাম, আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে যোগাযোগ করার চেষ্টা করলাম। পরিস্থিতির ভয়াবহতা এতখানি, আপনাদের অনেক সাংবাদিক আপনারা এগুলো জানেন, আমার রিপিট করার প্রয়োজন নেই, আপনারা অনেকে ছিলেন সেদিন। নোয়াখালী এসপি তখন ছিলেন, এসপি সাহেব সরাসরি আসলেন। আসার পর ততক্ষণে 2টা লোককে জবাই করা হয়ে গেল। আমার পুরো বাড়িতে আগুন দেওয়া হলো, এই বাড়িটা ধ্বংস করে দিয়ে আগুন দেওয়া হলো। আশেপাশে কোনো বাড়িঘর আর নাই। এখানে যে মামলার একজন বাদী আব্দুল আজিজ, বাড়ি ফেনী, আব্দুল আজিজের বাম হাত নাই, অলরেডি আব্দুল আজিজ মরা পড়ে আছে, তার হাত নাই, হাতের কবজে আউট। এইভাবে কিন্তু ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, মাথা ফাটা, সবাই আহত, রক্তাক্ত পড়ে আছে সমস্ত বাড়ির ভিতরে। এই সময় পুলিশ আসলো, তখন ঘড়ি বাজছে কয়টা, সকাল 10টা থেকে আক্রমণ শুরু হয়েছে 3টায়। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী অকুস্থলে পৌঁছেছেন 3টায়। 10টা থেকে 3টা, আপনার দেয় 5 ঘন্টা, পুলিশের কোনো খবর নেই। পরবর্তীতে আমরা যখন এসপি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনা ঘটলো, তিনি তখন একটা ইংরেজিতে একটা গালি দিলেন ওসির, বলছেন এই লোকটা আমাকে মিসগাইড করেছে, মিস ইনফরমেশন দিয়েছে। এই লোকটা বলেছে স্যার এভরিথিং ইজ ওকে, অসুবিধা নাই স্যার, কিন্তু অসুবিধা ছিল। বিষয়টা কিন্তু তাদের প্রশাসন, তৎকালীন সরকারের প্রতিনিধি,
এবং সকলের জ্ঞাতসারে এই ঘটনাটা ঘটেছে, অজ্ঞাতসারে হয় নাই। ঘটনা ঘটে গেল, তখন এদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য চেষ্টা করলো। রাস্তা যাওয়ার সময় 6 ঘন্টা লাগলো। বাসে হামলা হবে, হামলা করলো নতুন বাজারে, হামলা করলো আপনার হলো সোনাইমুড়ি, হামলা করলো বজরা, এই সমস্ত জায়গায় হামলা হলো। বাসের মধ্যে বাসে বোম মারা হলো, পাথর মারা হলো। এদেরকে মেরে ফেলবে, কাউকে নোয়াখালীতে যাইতে দেবে না, কাউকে উদ্ধার করতে দেবে না, হাসপাতালে পৌঁছতে দিবে না, এই হচ্ছে কথাটা। তো রাত যখন 12টা বাজে, তখন আমরা আমাদের এই আহত রক্তাক্ত মৃত প্রায় 114 জন লোককে নিয়ে আপনার হলো নিরাপত্তা হেফাজতের নামে জেলখানাতে নেওয়া হলো। জেলে তারা অবর্ণনীয় কষ্টের পরে পর্যায়ক্রমে 4 মাস 6 মাস পর তারা জামিনে বেরিয়ে আসলো। এর মধ্যে আমাদের বাড়িঘর বিরান। দেশটা স্বাধীন হলো কেন? সেলফ ডিটারমিনেশনের আন্দোলনগুলি কেন করা হলো? আমার দেশে যদি আমি আক্রান্ত হই, তাইলে মিয়ানমারের মুসলমানদের কি কথা বলবো? ওদেরকে রোহিঙ্গাদেরকে বৌদ্ধরা অ্যাটাক করেছে, ওকে। ফিলিস্তিনে মুসলমানদেরকে অ্যাটাক করেছে কারা? ইহুদিরা, ওকে। ইরানে অ্যাটাক করছে কারা এখন? আমেরিকা, খ্রিস্টান, ওকে। কাশ্মীরে অ্যাটাক করছে কারা? হিন্দুরা, ওকে। আমি কোথায় আছি? আমার আশেপাশে সব মুসলমান, এখানে সব নামাজ পড়ে। এখানে দুটা মানুষকে যখন খ্রিস্টান বলে জবাই করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে বাড়ির গোলার ধান লুট করে নেওয়া হলো, পুকুরের মাছ নেওয়া হলো, তারপরে হলো সমস্ত বাড়িঘর আগুন দিয়ে একটার পর একটা জ্বালিয়ে দেওয়া হলো। তাই এরপরে ঘটনা কি হলো? আমরা তো জেলখানায়, আমরা নাই এলাকায় প্রায় 2 বছর চলে গেল। 2 বছরের পরে তখন সামনে নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে সরকার কি মনে করে হঠাৎ করে একজন মামলার আয়ু, ওনার নাম কি না, আবু সাইদ, টমাস বড়ুয়া, তো আর তো উনি স্পটে ছিলেন। আমাদেরকে খুঁজে বের করে বললো কি, ভাই এই একটা মামলা হবে, এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটার মামলা হওয়া দরকার ভাই। দেখেন 2 বছর মামলা কিন্তু কেউ করে না, মামলাও করে না, মানে মরছে, এটা মরা ঠিকই আছে, অর্থাৎ হিজবুত তওহীদের লোক মারে ফেলেছে, বিচার কিসের আসে? আর কোনো বিচার নাই, এটা মারা দরকার ছিল এদেরকে। ব্যাপারটা কিন্তু ভাবখানা কিন্তু এমন। এরা খুঁজে আমাদেরকে বের করে মামলা করেন, আপনারা মামলা করেন। এই শহীদ রুবেলের সন্তান, এদিকে আসুন। এর মায়ের পেটে তখন 4 মাস। আজকে সংবাদ সম্মেলনে সে হাজির, বিচার কিন্তু নাই। এর মায়ের পেটে তখন 4 মাস। ওর নাম হুসাম। এরা দাঁড়ে ঘুরছে, কোনো মামলাও নিচ্ছে না। সরকার কি বুঝে? সরকার বলে গত সরকার, আওয়ামী লীগ সরকার কি বুঝে মামলার কার্যক্রম শুরু করলো। আচ্ছা, তো আমরা বললাম ভালো কথা, সরকার একটা উদ্যোগ নিল, মামলা হবে, ওকে। আমরা আমাদের এলাকার যারা এই ঘটনাটা ঘটিয়েছে, কারণ 9 সালে তারা এই আপনার পুরো অপপ্রচার চালিয়ে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে। যাদের বাড়ি জ্বালিয়েছে এখানে আছেন, এখানে আব্দুল আজিজ, আমাদের বাড়ি, চাচার বাড়ি, এরকম। তখন যাদেরকে আমরা আসামি করেছি সেই লোকগুলাই কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা ঘটিয়েছে এখানে। আচ্ছা, সুতরাং আমরা জানি তারা কারা, তাদের ঠিকানা কি, তাদের বাড়ি কোথায়, কারা টাকা দেয়, কারা ঢাকায় বসে ইনভেস্টিগেশন দেয়, কারা ওই যে টেম্পুতে করে লোকের ভাড়া করে আনছে। আমরা সমস্ত কিছু, আমরা বেশ কিছু লোকের নাম সংগ্রহ করেছি, ওকে। সংগ্রহ করে আমরা থানায় জমা দিয়েছি। এরা কি করলো, কয়েকদিন পরে দেখলাম 6 থেকে 700-800 লোকের নাম সংগ্রহ করলো বিভিন্ন থানা থেকে, নির্বাচনকে সামনে নিয়ে। এখন ওদের যে একটা কুচিন্তা ছিল, ওদের যে একটা অন্য ধরনের চিন্তা ছিল, সেটা তো আমাদের জানা ছিল না। তাদের চিন্তা ছিল নির্বাচনের বৈতরণী তৎকালীন মানে বিরোধী দল, ধরেন জামাত আর কি বলে বিএনপি, এদেরকে ঠেকাইতে হবে। এইবার কোথায় বাংলা বাজার, কোথায় আপনার চাটখিল, কোথায় আপনার হচ্ছে বজরা, বিভিন্ন জায়গা থেকে বিএনপির লোকদেরকে এনে এখানে মামলার মধ্যে ঢুকানো শুরু করলো। এগুলো কিন্তু আমাদের কনসার্ন না, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা এদেরকে চিনিও না। চাটখিলের কে বিএনপির আহ্বায়ক, আমরা ওনাকে চিনিও না, দরকারও নাই আমাদের। আমাদের দরকার হচ্ছে আমাদের গ্রাম, পাশের গ্রাম সাহারপাড়া রতি, এই মিলা 3 গ্রামের আমাদের 50-60 জন লোক, এটা আমাদের নিজস্ব, আমরা চিনি এদেরকে, আমাদের নিজস্ব ইউনিয়নের লোক। আপনারা এই যে বাংলা বাজার থেকে, চাটখিল থেকে, ওই নোয়াখালী থেকে বিভিন্ন এনে বিএনপির সব লোকগুলারে মামলা ঢুকিয়ে মামলাটারে ধ্বংস করে দিলেন পরিকল্পিতভাবে। আমাদের 114 জন লোকে ওই মামলাতে আসামি করা হলো। একটা মানে হতবাক করার মতো ঘটনা, একই মামলায় বাদী এবং বিবাদী উভয়কেই আসামি করে পুলিশ চার্জশিট দিয়ে দিল। পরবর্তীতে শুনলাম এই চার্জশিট মোতাবেক কোনো একটা সদস্যকে
গ্রেপ্তার করে একদিনের জন্য কিন্তু রিমান্ডে নেয় নাই। দুইটা মানুষকে জবাই করলো, চোখ তুলে ফেললো, একটা আসামিও কি রিমান্ডে যাওয়ার যোগ্য না? কারণ বলেছে তোমরা জিজ্ঞাসাবাদ করো, একটা আসামিকেও রিমান্ডে নেওয়া হয় নাই। অর্থাৎ ঘটনা পরিষ্কার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, বিশেষ করে সোনাইমুড়ির আওয়ামী লীগ, তারা এই মামলাটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে 100%। আমরা কিন্তু বিচার পাইনি। আমরা প্রতি বছর এভাবে সংবাদ সম্মেলন করে যাচ্ছি, আপনারা গণমাধ্যমের কর্মীরা কষ্ট করে আসেন, আপনাদের সামনে আমরা তুলে ধরি, আপনারা সেটা মিডিয়া প্রচার করেন, আপনাদের সামনে আমাদের এই যে ক্ষতিগ্রস্ত পরিবার কান্নাকাটি করেন। এটা আজকে 10 বছর থেকে হচ্ছে, প্রতি বছর একই কাহিনী, একই ঘটনা। এখানে অনেক সাংবাদিক আছেন, প্রতি বছর আপনাদের মুখস্থ হয়ে গেছে এটা শুনতে শুনতে, আপনারা জানেন, কিন্তু বিচার কিন্তু হয়নি, হবে না। কারণ কি, ওই মামলাটা করেছে গত সরকার শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। মাঝখানে ক্ষতিগ্রস্ত হলাম আমরা, লোক মার্ডার হলো আমাদের, বাড়িঘর ধ্বংস হলো আমাদের, মসজিদ ধ্বংস হলো আমাদের, কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল আমাদের, কিন্তু আমরা কিন্তু বিচার পাইনি। যাই হোক, ঘটনা চললো, এরই মধ্যে আমরা এলাকাতে আবার বাড়িঘর নির্মাণ শুরু করলাম। কারণ আমরা তো থাকতে হবে, আমরা কোথায় যাব? আমরা কি উদ্বাস্তু হয়ে যাব? এ দেশ তো আমাদের দেশ, এই বাড়ি তো আমাদের বাড়ি। আমরা এখানে উন্নয়ন প্রকল্প শুরু করলাম। এই মসজিদটাকে তারা যেহেতু গির্জা বলেছে, প্রথম কর্তব্য ছিল মসজিদটা নির্মাণ করা। আমরা শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, ঘাম দিয়ে, আমরা নিজেদের অর্থায়নে আমরা এখানে 5 তলা ফাউন্ডেশনের মসজিদের কার্যক্রম শুরু করলাম। আপনারা জানেন এখন আলহামদুলিল্লাহ 4 তলা হয়ে গেছে। এই ফ্লোরটা হলো কনফারেন্স হল, নিচে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, আর 2 তলায় মেয়েরা নামাজ পড়ে জুমার দিনে। আমাদের এখানে আমরা কলকারখানা, স্কুল, হাসপাতাল, গরুর খামার, গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি মিলে প্রায় 42টি উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি। এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান এখন সৃষ্টি হয়েছে। এখানে এই 16 সালের পর থেকে আমরা চেষ্টা করেছি, তারা বহুবার হাটে বাজারে নানান জায়গায় তারা অপপ্রচার চালিয়ে মিথ্যাচার করে তারা আবারও এই ধরনের একটা মব সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকদিন আগে আপনারা জানেন, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের হল রুমে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা হ্যান্ডবিল তারা রচনা করে সাধারণ মানুষের মধ্যে মিথ্যাচার করেছে। আমাদের এই বিপুলাসার, ভোগই, কান্দি, নাতের পটুয়া, লাকসাম এই সমস্ত জায়গার মধ্যে থেকে ঢাকা থেকে, চিটাগং থেকে মোল্লা মুন্সি কিছু ভাড়া করে এনে মাইক 50-60টা লাগিয়ে দিয়ে সারা রাত শুরু করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব। যাওয়ার সময় হামলা করবি, তারপরে হলো জ্বালাই দিবি, দেশ থেকে বের করে দিবি, জিব্বা কেটে ফেলবি, পিঠের চামড়া তুলে ফেলবি, এরা নাস্তিক, কাফের, মুরতাদ, এদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, এই ইত্যাদি ইত্যাদি হুমকি প্রতিনিয়ত চলছে। আমরা কি করছি? আমরা একটা আইন মান্যকারী আন্দোলন। আমরা বারবার এগুলি থানাকে জানাচ্ছি, জিডি করছি, 7 ধারা করছি, উপরে জানাচ্ছি, আপনার এসপিকে স্মারকলিপি দিচ্ছি, ওসিকে স্মারকলিপি দিচ্ছি, ফলাফল জিরো। আক্রমণ হচ্ছে, অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, গুজব রটনা হচ্ছে, বন্ধ নাই, একদিনও বন্ধ নাই। প্রতিনিয়ত আমরা থ্রেটের মধ্যে বাস করছি। মনে হয় যেন বাংলাদেশে আমরা একটা পরবাসী। এটা কেমন কথা? আপনারা বলতে পারেন তোমাদের উপরে এত আক্রোশটা কেন? নিশ্চয়ই তোমরা খারাপ। আপনারা বলতে পারেন তোমাদের উপরে এত আক্রোশটা কেন? এই ব্যাপারে একটু পরে আমি 2টা কথা না বললে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে না। তোমরা বললে গির্জা, প্রমাণিত হলো এটা মসজিদ। তোমরা বললে আমরা খ্রিস্টান, প্রমাণিত হলো আমরা আসলে প্রকৃত ইসলামের কথা বলি, প্রকৃত ইমানের কথা বলি। আমার বক্তব্য সারা দুনিয়াতে যাচ্ছে এখন বিভিন্ন ভাষায়। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো প্রেস ক্লাব নাই এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন না হয়েছে। এবারে বই মেলায় আমার শত শত বই হাজার হাজার মানুষ নিচ্ছেন। ফেসবুকে বিক্রয়.com থেকে বিভিন্ন সোর্স থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বই প্রতিনিয়ত মানুষ পড়েন, কেউ কোনো আপত্তি করে না। তোমরা কিছু ধর্ম ব্যবসায়ী, তোমাদের এত গাত্রদাহ কেন? কারণ আমরা বলেছি ধর্মের নামে রাজনীতি চলে না, ধর্মের নামে টাকা কামাই চলে না, ধর্মের নামে উগ্রবাদ চলে না। এটা নিষিদ্ধ, প্রহিবিটেড বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন মানব জাতির কল্যাণে। এটাকে নিয়ে টাকা রোজগার করা বৈধ না, এটা ধর্ম ব্যবসা। আমরা কোরআনের আয়াত দেখিয়েছি, হাদিস দেখিয়েছি, আমার বই আছে ধর্ম ব্যবসার ফাঁদে। এই বই লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ বই। এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো অফিস নাই যেখানে আমি সরবরাহ না করেছি। দালিলিকভাবে প্রমাণ দিয়েছি ধর্মের নামে অপরাজনীতি চলে না। গত ইলেকশনে সাধারণ মানুষ দেখেছে রাজনীতিতে ধর্মের প্রয়োগ কতখানি বিষাক্ত করতে পারে। এই কথাটা আমরা বলেছি, ধর্মের পবিত্রতা নষ্ট হবে। এই কথার অপরাধে আমাদেরকে এবার ট্যাগ লাগাই দেওয়া হলো, এরা ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
এরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ট্যাগিং করা হলে ট্যাগিং, আপনারা জানেন বাংলাদেশে ট্যাগিংয়ের রাজনীতি খুব জনপ্রিয়। অমুক ফ্যাসিস্ট, অমুক 71-এর দালাল, আবার অমুক 71-এর বিরুদ্ধে, অমুক পাকিস্তানের দালাল। এই ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশের মানুষ খুব খায়, এটা আপনারা ভালো করে জানেন। ঠিক আমাদেরকে ট্যাগিং করা হলো ধর্মীয় লাইনে। কোন কথা বললে নোয়াখালী অঞ্চলের মানুষ আপনারা জানেন, এই এলাকার মানুষ এমনিতে অন্য অন্য এলাকার তুলনায় ধর্মপ্রাণ, এটা কনজারভেটিভ মাইন্ডের মানুষ। এখানে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে মানুষ সেন্সিটিভ হয়ে যায়, মানুষের মানে স্পর্শকাতর বিষয়। যখন বলা হয় যে আমাদের গ্রামে খ্রিস্টানরা আস্তানা গাড়তেছে, মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু উত্তেজিত হয়ে যাবে, স্বাভাবিক কথা। এরা নামাজ পড়ে না, এরা কোরআন শরীফের আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফের পাও দিয়া এরা মানুষের খ্রিস্টান বানায়, এরা কালো কাপড় দিয়া মাটি দেয়, এরা হলো মুর্দা দাফন করে না, এদের মধ্যে কোনো বিয়ে শাদী নাই। এই ধরনের মিথ্যা গুজব এগুলো যখন প্রচার করা হয় তখন ধর্মপ্রাণ মানুষ উত্তেজিত হয়ে যায় স্বাভাবিকভাবে। এগুলি করেছে। তো যাই হোক, মামলা যখন হলো, মামলা চলছে, আর কিছুই হচ্ছে না। আসামিরা অধিকাংশই কোনো আপনার হলো বারান্দায় যায় নাই। আবার কিছু কিছু আসামি, তারা বিএনপির কিছু কিছু আসামি, ওনারা অনেক আসা যাওয়া করতে করতে বিরক্ত হয়েছেন, অনেকে আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। আমরা বলেছি, ভাই দেখো, আমরা তোমাদেরকে মামলায় আসামি করি নাই, আমরা আসামিটা করি না, এটা করছে আওয়ামী লীগের লোকেরা। আমরা আমাদের এই যে হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা মূলত এখানে কারা ঘটনাটা ঘটিয়েছে সেটা আমরা জানি, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে স্টিল ছবি আছে, দিনের আলোর মতো বহু মানুষের ক্যামেরাতে সেটা ধারণ করা আছে। তারপরে যখন এই আওয়ামী লীগের পতন হলো, সময় চললো, সময় যাচ্ছে, আজকে তো 10 বছর হয়ে গেল। প্রত্যেকটা বছর আমরা এভাবে সংবাদ সম্মেলন করে যাচ্ছি, কিন্তু আইনি কোনো প্রক্রিয়া, কোনো প্রসিডিংয়ের কোনো অ্যাডভান্সমেন্ট নাই, কোনো অগ্রগতি নাই। ওই যেভাবে আছে সেভাবে। ওই আসামিরা আবার আবার ষড়যন্ত্র করছে, আবার হুমকি দিচ্ছে, তোদেরকে দেখামো, 2টারে খাইছি তো এবার 100টারে জবাই করুন, এবার দাঁড়া তো করে এইবার সাইজ করতে হবে অন্য স্টাইলে। ফেসবুকে আমি অন্তত এতগুলি কালেকশন করেছি। 5 তারিখে যখন হাসিনা পালিয়ে গেলেন ইন্ডিয়ায়, এই সুযোগে আপনারা জানেন সোনাইমুড়ি থানা হামলা হলো, পুলিশ জবাই করা হলো। কারা করছে, কি করছে না করছে সেই হিসাব আমার সাবজেক্ট না, সেটা আপনারা জানেন। আমার অবস্থাটা আমি বলি। এই সুযোগে তারা কি করলো, তারা বললো এইবার সুযোগ পাইছি, দেশে সরকার নাই, এই সুযোগে যদি এদের এখান থেকে উঠাইতে না পারো তাহলে আর পারবা না। বিপুল আশার হামলা হলো, 2 কোটি টাকা লুট হলো। বিপুল আশার বাজারে 2টি দোকান মানে লুট করলো, চালের দোকান আমাদের 2 জন সদস্য, একটা রিক্সা গ্যারেজ লুট করলো, একটা কাপড়ের দোকান লুট করলো। এখানে প্রায় 200 পরিবার থাকে, প্রত্যেকটা বাড়িতে ঢুকে তাদেরকে মারা হলো। পুরো বাড়িতে 40 জন নারী পুরুষ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহর কি সাহায্য, এখানে বিএনপির কিছু কর্মী ছিলেন, ওই এলাকার ছিলেন, তারা দৌড়ে গিয়ে সেদিন এই লোকগুলারে উদ্ধার না করলে লোকগুলার লাশ পাওয়া যেত। যেমন ইসরায়েলের হামলায় 190 জন মেয়ে শিশু ইরানে যেভাবে হামলা হয়েছে, মানে মারা গিয়েছে, ঠিক আমার এখানে এই ঘটনাটা ঘটতো। আমার বাড়ি থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিয়ান শিকা, এই বিপুল আশারে, এই 5 তারিখের পরের ঘটনা, 5 তারিখের ঘটনা। তারপরে প্রায় 3 মাস আমরা এক অবরুদ্ধ অবস্থায় এখানে ছিলাম। তখন আমি সরাসরি ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনীর প্রধান, ওনাকে আমি অ্যাড্রেস করে একটা বক্তব্য দিয়েছিলাম যে জনাব ওয়াকারুজ্জামান, আমি স্বাধীন দেশের নাগরিক, আমার কথা বলার অধিকার আছে, আমি কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই, রেকর্ড, আমার ট্র্যাক রেকর্ড। আমার বাড়ি যদি হামলা হয় এইবার আমি হয় বাঁচবো, আত্মরক্ষার আমার অধিকার আছে। এটা হলো সেলফ ডিফেন্সের অধিকার, রাইট টু সেলফ ডিফেন্স যাকে বলা হয়। এটা হলো আত্মরক্ষার অধিকার, এটা হলো সেলফ ডিটারমিনেশনের অধিকার। যেই অধিকারের বলে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের জনতা যুদ্ধ করেছে, সেই অধিকারের বলে আমি বাঁচবো এখন, আমার আর উপায় নেই। আমি তো আর ইন্ডিয়া পালাতে পারবো না, আমি কেন পালাবো? আমি কি রাজনীতি করি? আমি কি অন্যায় করেছি? কেন আমি ইন্ডিয়া যাব? কেন আমি লন্ডনে যাব? আমার লন্ডন পাসপোর্টের কোনো ভিসা নাই। কাজেই আমার বাড়ি ঘর, আমার ক্ষেত খামার, আমার গবাদি পশু, আমার লোকদের শিল্প কল কারখানা রক্ষা করা আমার ইমানি দায়িত্ব, আমার সাংবিধানিক অধিকার। তখন সরকারের বোধহয় টনক নড়েছেন, ইন্টারিমের টাইমে তারা মোটামুটি নজর দিয়েছেন। এবার যখন এই ইন্টারিমের শেষের দিকে ইন্টারিম সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনার নেতৃত্বে একটা কমিটি হলো। কমিটি করে বলল সারা বাংলাদেশের বেশ কিছু মামলা এগুলা প্রত্যাহার করতে হবে। এই প্রত্যাহারের তালিকা নোয়াখালীর 4টি মামলাকে তারা প্রত্যাহারের তালিকা নিল। জিআর 866/16, জিআর 681/16, জিআর 812/16, জিআর 617/16। একজনের বাদী, একটার বাদী হলো নিজামুদ্দিন, এটা বিবাদী হলো আব্দুল করিম গং, আরেকটার বাদী হলো হাসনা আক্তার,
এটা বিবাদী হলো হানিফ মোল্লা গং, এখন যিনি চেয়ারম্যান আছেন হানিফ মোল্লা গং। তারপরে হলো আরেকজনের বাদী হলো আব্দুল আজিজ, বিবাদী হলো মাহফুজ গং, বাদী হলো আব্দুস সুবহান। এই বাড়িটা যার ধ্বংস হয়েছে আব্দুস সুবহানের বাড়ি, লুটপাট করার পরে এইভাবে বাড়ি ধ্বংস করার পরেও যদি সরকার এই মামলাকে প্রত্যাহার করার আদেশ দেয়, এটাও হানিফ মোল্লা গং। এখানে দুইজন বিবাদী, হানিফ মোল্লা, দুইটা মামলার। এই মামলার বিবরণী আমরা এখানে এনেছি। আমরা হলাম বাদী, আরেকটা হলো আপনার হলো সরকার বাদী, যেটা 396 396 মামলার নাম্বার 2016 জিআর, সেখানে আমরাও বিবাদী, ওরাও বিবাদী। যাই হোক, আমার কথা হচ্ছে এখানে এই যে সরকার অধ্যাদেশ বলে, এটা কিন্তু কোনো আদালতের সুপ্রিম কোর্টের কোনো রায় না, কোনো লিগ্যাল প্রসিডিওর না, কোনো আইনি প্রক্রিয়া না যে আইনি প্রক্রিয়া মামলা প্রত্যাহার। নো, অধ্যাদেশ বলে। আপনারা রাষ্ট্র ক্ষমতা পাইছেন বলে আমার বাক স্বাধীনতা হরণ করতে পারেন না। সংবিধানের অন্যান্য ধারা ভায়োলেশন করা হয়েছে এখানে। আমরা শিওর, আমরা যদি এই মামলা নিয়ে আদালতে দাঁড়াই, মামলা আবার পুনর্জীবিত হবে। কারণ এখানে ঘটনাটা ঘটেছে, সত্য কথা। হ্যাঁ, এখানে কথা তারা বলেছেন রাজনৈতিক বিবেচনায় মামলাগুলি দেওয়া হয়েছে। ওকে, এখানে যাদেরকে আপনারা মনে করেন এগুলি রাজনৈতিক কারণে আপনারা মানে আগের সরকার দিয়েছেন, তাদেরকে বাদ দেন, ক্ষমতা আপনাদের আছে। আপনারা প্রত্যাহার করতে অনুমোদন দিতে পারলেন, মামলাটাকে পুনঃতদন্ত করার অনুমোদন দিলেন না কেন, অর্ডারটা দিলেন না কেন? তখন আমরা বুঝতাম ন্যায় বিচার এখনো আছে। যখন প্রত্যাহার করার ক্ষমতা রাখতে পারলেন, তখন একই ঘটনায় বলতে পারলেন না কেন এই ঘটনা যেহেতু ঘটেছে, এই ঘটনার প্রকৃত আসামি কারা, প্রকৃত দোষী কারা, তাদেরকে তদন্ত করে বের করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর যারা নির্দোষ, রাজনৈতিক কারণে হয়রানিমূলকভাবে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হোক। এই ধরনের কি অর্ডার দিতে পারতো না? কিন্তু তারা করেননি। তারা একচেটিয়া বলছেন মামলা প্রত্যাহার। আচ্ছা, এখন যদি মামলাগুলি প্রত্যাহার হয়ে গেছে, অর্ডার কি ফাইল চলে আসছে এখানে, এখন বলেন এইভাবে যদি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়, আসামিরা যদি এখানে কি যাদের নাম প্রত্যাহার করছে তারা কি কেউ কি ঘটনার সঙ্গে নাই? আছে, আমাদের কাছে দলিল প্রমাণ তথ্য সহ আছে। কারণ আগের দিন যাদের নামে আমরা থানায় জিডি করেছি, যাদের নামে আমরা এসপি অফিসে অভিযোগ করেছি, ঘটনার আগের দিন যারা মামলার এখানে মামলা সম্পর্কে জানেন, যাদের সম্পর্কে আগেই জিডি করা হয়, যেই কোনো ঘটনা ঘটলে তাদেরকে আগে অ্যাকিউজড করা হয়। এটা আপনারা যারা মামলা সম্পর্কে জানেন, কাজেই ছিল এখানে তাদেরকে প্রত্যাহার যদি করা হয়, সম্পূর্ণ যদি প্রত্যাহার করা হয়, আজকে সংবাদ সম্মেলনে আমার বক্তব্য হবে এটা, যদি সম্পূর্ণ প্রত্যাহার করা হয় তাহলে এখানে আইনের শাসন লঙ্ঘিত হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব, যেটা আইনের পরিপন্থী, সংবিধান পরিপন্থী, এটা হতে পারে না। সেজন্যে আমি সরকারের কাছে বলবো, আপনাদের মাধ্যমে আপনারা মামলা প্রত্যাহার করছেন, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু মামলার প্রকৃত আসামি, ঘটনার সাথে প্রকৃত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দ্রুত পুনঃতদন্তের মাধ্যমে তাদেরকে পুনরায় মামলা রুজু করার জন্য আমি আহ্বান করছি। আমরা এই ব্যাপারটায় পরবর্তীতে লিগ্যাল প্রসিডিউরে যাব, আইনি অ্যাকশনে আমরা যাব ইনশাল্লাহ। তো কথা হচ্ছে এই, আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা কি সেটা আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আজকে আসবেন, গণমাধ্যমে আপনারা এই বিষয়টা তুলে ধরবেন যে 10টা বছর হয়ে গেল, এই 10 বছরে বলা হয় গঙ্গা যমুনার পানি অনেক দূর গড়িয়েছে, অর্থাৎ সময় অনেক গিয়েছে। 10টা বছর এই যে মায়ের পেটে থাকা সন্তান আজকে সে স্কুলে পড়ে, তার বাবার হত্যাকারীর কিন্তু বিচার সে কিন্তু পায় নাই। আদৌ হবে কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান। কিন্তু দুইটা মানুষকে জবাই করলো, বাড়িঘর লুট করলো, তারপরে হলো সম্পত্তি লুণ্ঠন করলো, আমাদেরকে আহত করলো, রক্তাক্ত করলো, আমরা কোনো কারো কাছে যাইনি, মানে কারো বাড়িতে হামলা করিনি। আমার বাড়িতে, আমার জায়গায়, আমার ঘরে আমার লোকদেরকে জবাই করলো। আজকে যদি এটার রাজপথে কিছু একটা হইতো, ঢাকা শহর হইতো, মাইজদি হইতো, তাইলে আপনারা বলতেন তোমরা এখানে আইসা মারামারি করছো। আমি আমার বাড়িতে মসজিদ বানাচ্ছি, তোমরা বলো গির্জা বানাচ্ছে, কেন তোমাদের এত গাত্রদাহ? এটা কি তোমরা করতে পারো? এই কথাটা আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না, না আওয়ামী লীগের লোক, না বিএনপির লোক, না জামাত শিবিরের লোক, কেউ বললো না তোমরা এদের বাড়িতে গেলা কেন? এই অরাজকতা, এই অন্যায় সবার সামনে হয়েছে। আমরা শুধুমাত্র আপনাদের সামনে এসে আমাদের কষ্টগুলি প্রকাশ করছি, কারণ কষ্ট প্রকাশ করার জায়গা নেই। সাংবাদিক বন্ধুরা ছাড়া আমাদের কষ্ট বলার মতো, শোনার মতো আর কোনো জায়গা নাই। সোজা কথা, আজকে আমরা অসহায়,
আজকে আমরা নিপীড়িত, আজকে আমরা নির্যাতিত, আমরা উদ্বাস্তু ছিলাম বছরের পর বছর। সিরিয়ার মুসলমানরা উদ্বাস্তু হয়েছে আমেরিকার হামলায়, আর আমরা উদ্বাস্তু হয়েছে এদেশে উগ্রবাদীদের হামলায়। উগ্রবাদের বিরুদ্ধে আমার কি বক্তব্যটা ছিল আমি হ্যান্ডবিল লিখে আপনাদের কাছে দেব আজকে সবার কাছে। আপনারা আমার এই প্রবন্ধটা পড়বেন, পড়ার পর আপনারা বলবেন যে আমাদের এই স্ট্যান্ডটা ঠিক আছে কিনা। আমি আজকে দেবো আপনাদের হাতে হাতে, সবার হাতে হাতে। আমি উগ্রবাদের বিরুদ্ধে কি কথা বলেছি এটা এখানে আছে। তারা কেন আমার বিরুদ্ধে এতটা খড়গহস্ত সেটা আপনারা তখন বুঝতে পারবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে যে দাবিগুলি করতে চাই সেই দাবিটা হচ্ছে এই। প্রথম দাবি আমার, সরকার নির্বাহী ক্ষমতা বলে যেই মামলাগুলিকে প্রত্যাহার করার জন্য আদেশ দিয়েছেন রাজনৈতিক বিবেচনায়, আমাদের দাবি হচ্ছে সম্পূর্ণ আসামিদের নাম প্রত্যাহার করলে এটা অন্যায় হবে, আমরা বিচার থেকে বঞ্চিত হব। ঘটনার সাথে যারা সম্পৃক্ত জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের নাম প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। পুনঃ তদন্তের মাধ্যমে আবারও তাদের নামে মামলা রুজু করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, এই ঘটনায় যারা জড়িত ছিল এবং যারা অর্থ দিয়েছে, যারা সরাসরি জবাই কাণ্ডে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি ঘরে আগুন দিয়েছে, সরাসরি মালামাল লুটপাট করেছে, আমাদের সদস্যদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, অনেকে মানে বিদেশে চলে গিয়েছে ঘটনা ঘটিয়ে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত, তারা কিন্তু চিহ্নিত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি, এই যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হলো তাদের আজ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কোনো ধরনের কোনো উদ্যোগ কোনো প্রশাসন কারো কাছ থেকে আমরা পাইনি। সে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের দাবি। 4 নম্বর, এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নামে উগ্রবাদী চিহ্নিত ওই গোষ্ঠীটি তারা প্রতিনিয়ত আমাদেরকে হামলা করার জন্য তারা উস্কানি দিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে একটা মিথ্যা গুজব বানোয়ার তথ্য প্রচার করে একটা প্রপাগান্ডা সৃষ্টি করছে। এতে আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত। আমরা মনে করি যে কোনো সময় তারা আবারও সংঘবদ্ধ হয়ে হামলা করতে পারে। এই ধরনের অপপ্রচারকারী, গুজব রটনাকারী বক্তাদেরকে এবং তাদের অন্ধ অনুসারীদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আমরা আহ্বান জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইসিটি অ্যাক্টের আওতায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। তারপর আমাদের এখানে যে উন্নয়ন কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে নিয়েছি আপনারা দেখেছেন। কাশিরহাট এলাকার একটা বঞ্চিত অবহেলিত একটা গ্রামীণ জনপদ ছিল। আমাদের কর্মপ্রচেষ্টায়, আমাদের সম্মিলিত উদ্যোগের ফলে এখানে ব্যাপকভাবে একটা উন্নয়নের একটা কার্যক্রম শুরু হয়েছে। এখানে আবাসন খাত, বিদ্যুৎ, বিভিন্ন ধরনের খামার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ আমাদের মসজিদ কমপ্লেক্স সব মিলিয়ে প্রায় 42টি উন্নয়ন প্রকল্প এখানে রয়েছে। এখানে আমাদের শত শত কর্মী কর্মরত, তারা বসবাস করেন। আমরা এখানে একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমাদের এই উন্নয়ন প্রকল্পগুলির নিরাপত্তা বিধানের জন্য, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি 5 তারিখের পরে আমাদের গরুর খামার লুট করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে পরস্পর তারা উস্কানি দিয়েছে যে গরুর খামার লুট করতে হবে। এখানে প্রতি কোরবানিতে আমরা শত শত গরু লালন পালন করে আমরা এই দেশের মানুষের কোরবানি করার জন্য আমরা সরবরাহ করে থাকি। কাজে আমাদের উন্নয়ন প্রকল্প যেন নির্বিঘ্নে নিরাপদে থাকে, সেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সর্বশেষ আমার যেটা আজকের এই সংবাদ সম্মেলনের যেটা থাকবে আমার আহ্বান, যে গণমাধ্যম কর্মীদের সামনে, সেটা হচ্ছে এই ঘটনা যেন আর না ঘটে। সারা বাংলাদেশে আমাদের হিজবুত তাওহীদের সদস্য যারা আছেন, বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে, কার্যালয় আছে, সেখানে যেন আক্রমণ করতে না পারে। কারণ আপনারা জানেন যে গত 3 দিন আগে আমাদের একটা ইফতার মাহফিলকে বানচাল করার জন্য তারা অনুরূপভাবে মিছিল করে একটা মব সৃষ্টির চেষ্টা করেছিল হাতিয়া জাহাজ মারায়। কিন্তু সেখানে প্রশাসনের হস্তক্ষেপে, তাৎক্ষণিক হস্তক্ষেপে আমি
ধন্যবাদ জানাই সেখানের থানা পুলিশকে, প্রশাসনকে। তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা সেখানে মব সৃষ্টি করতে পারেনি। তা না হলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সেখানে একটা মব সৃষ্টি করত, আপনার হলো হাতিয়া জাহাজ মারা। তো এই ধরনের সারা দেশে আমাদের যেখানে অফিস আছে, কার্যালয় আছে, সেখানে নিরাপত্তা বিধানের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আর আপনাদের মিডিয়ার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে, মিডিয়ার কর্মীরা আপনারা জাতির দর্পণ, আপনারা জাতির আয়না। বলা হয় মিডিয়া হচ্ছে সরকারের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ স্টেট, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির বিবেককে জাগ্রত করবেন। আপনারা এই দেশে যারা আল্লাহর নাজেল করা পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে উগ্রবাদী কর্মকাণ্ড ছড়ায়, মব সৃষ্টি করে, অপরাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, মানুষের ধর্মীয় চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটায়, এই ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যে আদর্শিক মোকাবেলা করার জন্য যে প্রস্তাব দিচ্ছি, আমাদের এই আদর্শিক প্রস্তাবনা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। আমরা আশা করি এর ফলে জাতি উপকৃত হবে, মানুষের কাছে ইসলামের তথা ধর্মের প্রকৃত শিক্ষা, মেসেজ বা বার্তা, দ্য রিয়েল অ্যাসেন্স অফ ইসলাম, দ্য রিয়েল মেসেজ অফ ইসলাম, এটা জনগণের সামনে প্রসারিত হবে। তখন জনগণকে আর ওরা বিভ্রান্ত করতে পারবে না আমরা মনে করি। কারণ হাজার হাজার জনগণকে যখন বিভ্রান্ত করে আনা হয়, তখন কিন্তু এখানে একটা কথা তারা বলে দেয় পার পাওয়ার জন্য, যে এটা হলো এলাকাবাসী হামলা করেছে বা জনতার রোষ বা গণপিটুনি, এই ধরনের কথা। গণ শব্দটাকে আগে লাগিয়ে দেয়। আসলে ব্যাপারটা গণ নয়, এলাকাবাসী নয়, চিহ্নিত গোষ্ঠী। আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের অভিপ্রায় নয়, যেটা আমাদের বক্তব্য নয়, এমন কিছু বানিয়ে যখন বলা হবে, তখন মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই জন্য মিডিয়ার কর্মীরা যদি মিডিয়ার মাধ্যমে বস্তুনিষ্ঠ উপায়ে অ্যাকুরেট নিউজ, এক্স্যাক্ট যে ঘটনা যাকে বলা হয় বস্তুনিষ্ঠ ঘটনা, সেটা যখন তারা তুলে ধরবেন, তখন জনগণ বিভ্রান্ত হবে না, সাধারণ মানুষের ভেতরে তারা আর বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না। সর্বশেষ আমি গণমাধ্যমের কর্মরত কর্মীদেরকে, ব্যক্তিত্ব যারা আছেন, তাদের প্রতি আমি সনির্বন্ধ অনুরোধ করব, আপনাদের গণমাধ্যমের থ্রুতে আপনারা আমাদের যে বক্তব্য বা আমরা যে কী কথা বলি তারা আপনারা তুলে ধরুন। তখন আমাদের সম্পর্কে তারা যে নেতিবাচক প্রচারগুলো করছে সেগুলোর অপনোদন হবে। তো এই হচ্ছে আমার দাবি, এই হচ্ছে আমার সংক্ষেপে মূল বক্তব্য।